আগামী ২-৩ দিনের মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপদেষ্টা মণ্ডলীর এক সদস্য এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, মোটামুটি বেশ কিছু রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে একমত হয়েছে ইতোমধ্যেই। তবে ব্যতিক্রম শুধু বিএনপি। অনেকেই বলছেন, অবিশ্বাস্য হলেও এখন এটাই সত্য, জাতীয় পার্টিকে পুনরায় বিরোধী দলে রেখে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ও প্ল্যান পদ্ধতি নিয়ে আগাচ্ছে ভারত, বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। আর এই রূপরেখা বাস্তবায়নে কাজ করছে ওয়াকার, জুপ্পু ও ইন্টারিম গভর্নমেন্টের কিছু উপদেষ্টা, বিশেষ করে আসিফ নজরুল। ডক্টর ইউনূস এই এর এজেন্সির কাছে পরাজিত হয়েছেন। ভিপি নূর জাতীয় পার্টি নিষিদ্ধ চেয়েছে বলে তার উপর আক্রমণটা হয়েছে, আর এই আক্রমণটাও করেছে এর এজেন্সিরাই। লাল শার্ট পরিহিত ব্যক্তি যার প্রমাণ। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি ওই যুবকের। সবকিছুই পরিকল্পিত। পিআর পদ্ধতি না দিলে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন নির্বাচন বয়কট করলে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, এমনটি চাওয়া ভারতের। আর এই প্রেসক্রিপশনে রাজি হয়েছে বিএনপি। তারেক রহমানও প্রকাশ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিরোধিতা করেছেন। অনেকে বলছে, বিএনপি এখন জাতীয় পার্টিকে বিরোধী দল করে ক্ষমতায় যাওয়ার জন্য তলে তলে ষড়যন্ত্র করছে। বিএনপির গ্রিন সিগন্যাল পেয়ে কয়েকজন সেনা অফিসার এই কাজে জাতীয় পার্টিকে সহযোগিতা করে যাচ্ছে। সালাউদ্দিন ভূঁইয়া নামে একজন লিখেছেন, ভারতের উদ্দেশ্য বিএনপি বাদে জুলাই বিপ্লবের অংশীদার অন্য সকল রাজনৈতিক দলকে আস্তে আস্তে মাইনাস করে দেওয়া। মীর জাফর, বেঈমান, গাদ্দার বিএনপির এই ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে সেজন্য দালাল জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে সবাইকে সাথে নিয়ে জামায়াতের একটি বিশেষ ভূমিকা পালন করতে হবে। জাতীয় বেঈমান, ভারতের দালাল জাতীয় পার্টি নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। বলে রাখা ভালো, শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার পেছনে জাতীয় পার্টিরও অন্যতম দায় রয়েছে। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত তথাকথিত 3টি নির্বাচনে এ দলটির অংশগ্রহণ শেখ হাসিনার সরকারকে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলটি। একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থেকে দলটি গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিতি পেয়েছে। ক্ষমতার অংশীদার হয়ে নানা ধরনের সুযোগ সুবিধা নেওয়ার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মে জড়িত হয়ে পড়েছিলেন জাতীয় পার্টি নেতারা। বিশ্লেষকরা মনে করেন, বিএনপি সহ অন্যান্য দলের মতো জাতীয় পার্টি শেখ হাসিনার অধীনে নির্বাচন বর্জন করলে প্রেক্ষাপট ভিন্ন হতে পারত। বিশেষ করে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে জাতীয় পার্টি অংশ না নিলে আজকের পরিস্থিতির সৃষ্টি হতো না বলে তারা মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত 15.5 বছর আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গী ছিল এ জাতীয় পার্টি। ফ্যাসিবাদের জন্য আওয়ামী লীগের মতো তাদেরও সমান দায় রয়েছে উল্লেখ করে দলটিকে বিচারের মুখোমুখি করা উচিত বলে তারা মন্তব্য করেছেন। কোনো দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি নিষিদ্ধের দাবিও তোলা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ হাসিনার পাতানো নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তার দলের একটি অংশ নির্বাচনে অংশ নেয়। শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত 2018 এবং 2024 সালে নির্বাচনেও জাতীয় পার্টি অংশ নেয়। এর আগে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয় এ দলটি। ওই সময় সরকারের অংশীদার হলেও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণে অনিচ্ছুক ছিল। পার্টির চেয়ারম্যান মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ ভোট বর্জনের পক্ষে ছিলেন। তবে ওই সময় শেখ হাসিনার দাবার ঘুঁটি হয়েছিলেন এরশাদের স্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। তার নেতৃত্বে দলের একটি অংশ শেখ হাসিনার সঙ্গে আতাত করে ভোটে অংশ নেয়। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির ওপর চাপ দেওয়া হয়। ওই সময় পার্টির চেয়ারম্যান এরশাদকে বাসা থেকে তুলে নিয়ে অসুস্থ দেখিয়ে সিএমএইচে ভর্তিও করা হয়। গ্রেপ্তারের চেষ্টা হলে এরশাদ আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। এরশাদ তার লালমনিরহাট 1, রংপুর 3 ও ঢাকা 17 আসনের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলেও বিধিসম্মত হয়নি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা লালমনিরহাট 1 ও রংপুর 3 আসনের মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করেননি। 10ম জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা যে তথাকথিত নির্বাচনকালীন সরকার গঠন করেছিলেন সেখানেও জাতীয় পার্টিকে জায়গা দেওয়া হয়। ওই সরকারে রওশন এরশাদ, ABM রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, সালমা ইসলাম ও মুজিবুল হক চুন্নুকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। আর জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এর আগে 2008 সালে অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের শরিক হয়ে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি। ওই নির্বাচনে জাতীয় পার্টি 27টি আসনে জয়লাভ করে।
ওই সময় জাতীয় পার্টির জিএম কাদেরকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। জানা গেছে, বিএনপি সহ দেশের বেশিরভাগ দলের বর্জনের মধ্য দিয়ে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে অংশ নেয় 12টি দল। এর মধ্যে 5টির সঙ্গে আওয়ামী লীগ আসন ভাগাভাগি করে। আওয়ামী লীগ 247টি আসনের প্রার্থী দিয়ে 53টি আসন ছেড়ে দেয়। জাতীয় পার্টিকে দেওয়া হয় 41টি আসন। এর মধ্যে তাদের 20 জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হন। এছাড়া ভোটে যেতে 13টি আসনে আওয়ামী লীগ সহ ওই 6টি দলের প্রতিনিধিত্বই সংসদে ছিল। নির্বাচনে 34টি আসন পেয়ে জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। এরশাদ দলটির প্রধান হলেও শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রওশন এরশাদকে করা হয় সংসদের বিরোধী দলীয় নেতা। পাশাপাশি জাতীয় পার্টি নজিরবিহীনভাবে সরকারের অংশীদার হয়। দলটির একজনকে মন্ত্রী ও দুজনকে প্রতিমন্ত্রী করা হয়। পরে এরশাদকেও প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছিল। একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকার কারণে রাজনৈতিক অঙ্গনে নানা সমালোচনা হয়। ওই সময় দলটি গৃহপালিত বিরোধী দলের তকমাও পায়। দলটির নেতারা সংসদেও এ বিষয়টি একাধিকবার স্বীকার করেন। একই সঙ্গে দ্বিমুখী ভূমিকায় থাকার কারণে দেশবাসী তাদের বিশ্বাস করেন না বলেও দলটির নেতারা সংসদে একাধিকবার স্বীকার করেছেন। 2014 সালে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে তথাকথিত সমঝোতার বিষয়টি দলের মহাসচিব মুজিবুল হক চূন্য এক পর্যায়ে স্বীকারও করেছেন। 2023 সালের 1 জানুয়ারি সংসদে দেওয়া এক বক্তৃতায় চূন্য বলেন, এরশাদ না চাইলেও 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি। বেগম রওশন এরশাদ এবং আমরা কয়েকজন দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদের সঙ্গে বেইমানি ও বিদ্রোহ করে রওশন এরশাদের নেতৃত্বে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা সেই নির্বাচনে না এলে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো। শুধু লিগ্যাসির জন্য সেদিন আমরা কষ্ট করে এরশাদকে নির্বাচন করার ব্যবস্থা করেছিলাম। এরশাদের সঙ্গে বেইমানি করার সাথে চূন্য নিজেও জড়িত ছিলেন বলে সেদিন স্বীকার করেন। সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির পক্ষে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করার ক্ষেত্রে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় আলোচিত ছিলেন। তারা দুজন জাতীয় পার্টিতে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। 111-এর আগে পরে এই দুই নেতা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সম্পর্কের অনঘটক হিসেবে কাজ করেছেন। তবে 2014 সালে নির্বাচনের আগে তাদের সঙ্গে মুজিবুল হক চূন্য, রুহুল আমিন হাওলাদার সহ কয়েকজন যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক পরিচয়ে চূন্য এই প্রক্রিয়ায় যুক্ত হন বলে জানা গেছে। এদিকে 10ম সংসদ নির্বাচন বর্জন করলেও 2018 সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেয়। এরশাদের ভাই ও পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরও 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে পরে শেখ হাসিনা সরকারের সমালোচকের ভূমিকায় থাকলেও 2018 সালে নির্বাচনে তার অবস্থানের পরিবর্তন ঘটে। তিনি 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি হন। নির্বাচনের পর এরশাদ বিরোধী দলীয় নেতা হন। এরশাদের মৃত্যুর পর রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা ও জিএম কাদের উপনেতা হন। জাপার চেয়ারম্যান হন জিএম কাদের। এরই ধারাবাহিকতায় জিএম কাদের সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা হয়েছিলেন। অবশ্য নির্বাচনের আগে তিনি নির্বাচনে না যাওয়ার ঘোষণা সহ সরকারের বিরুদ্ধে সরব থাকলেও 2023 সালের আগস্ট মাসে ভারত সফরের পর মুখে কুলু পাটেন। সফর শেষে দেশে ফিরে তিনি বলেন, সেখানে কার কার সঙ্গে এবং কি বিষয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে অনুমতি ছাড়া তিনি কিছু বলতে পারবেন না। ভারত বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন। পরে আগের দুটি নির্বাচনের ধারাবাহিকতায় 2024 সালের ডামি নির্বাচনেও জিএম কাদেরের নেতৃত্বে জাপা অংশ নিয়ে তৃতীয়বারের মতো বিরোধী দলের আসনে বসে। রওশন এরশাদ 2014 সালে নির্বাচনে জাতীয় পার্টির প্রধান সিফা সালার হলেও 2024 সালে নির্বাচন থেকে তিনি ছিটকে পড়েন। নির্বাচনের আগে শেখ হাসিনার কাছে তদবির করেও আশানুরূপ সাড়া পাননি। মনোনয়ন, পদ বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে। দলের অন্যদের মতামত উপেক্ষা করে 2024 সালে দ্বাদশ নির্বাচনে স্ত্রীকে ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনে মনোনয়নও দেন। দুর্নীতি দমন কমিশন জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। দুদক সূত্র জানায়, জিএম কাদের নামে বেনামে সিঙ্গাপুর, লন্ডন ও অস্ট্রেলিয়ার সিডনিতে অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এক পোলিং এজেন্টকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে জিএম কাদের এবং তার স্ত্রী সহ 19 জনের বিরুদ্ধে গত মাসের শুরুতে একটি মামলা হয়। প্রায় 6.5 বছর আগের ঘটনায় লালমনিরহাট সদর থানায় এই মামলাটি করেন খলিলুর রহমান নামের ওই পোলিং এজেন্ট।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলীর আবেদনে 2022 সালেও দলীয় মনোনয়ন বাণিজ্য করে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে জিএম কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে আদেশ দিয়েছিল উচ্চ আদালত। সুপ্রিয় দর্শক, আপনি কি চান জাপাকেও যেন আপার কাছে পাঠিয়ে দেওয়া হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়। ধন্যবাদ।